মাস্ক, নিয়মিত হাত ধোয়া আর নিরাপদ শারীরিক দূরত্বে থাকা, এই তিনটি বিষয় এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি নিরাপদ রাখতে পারে। যারা মেনে চলছি, কংগ্রেচুলেশনস, আপনারা প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করছেন। আর যারা এখনও মানছেন না, তারা যেমন নিজের জন্য ঝুঁকি ডেকে আনছেন, একইভাবে আপনি যখন বাইরের সব কাজ সেরে বাড়ি যাচ্ছেন, নিজের সাথে ঝুঁকি কিন্তু প্রিয় মানুষজনের জন্য বয়ে নিয়ে যাচ্ছেন। অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে গেলে অন্য কাউকে তখন দায় দিতে পারবেন না, দোষারোপ করতে পারবেন না, সম্পূর্ণ দায় আপনার, কারণ আপনি সচেতন ছিলেন না। আর সংকটের এই সময় যদি কোনো বাড়তি করে স্বাস্থ্য জিজ্ঞাসা জন্মে, তবে তাদের জন্যই করোনা হেল্প ডেস্কের এই আয়োজন, যেখানে জুলহাস জুবের আপনাদের সাথে আছি। সরাসরি ফোন করে স্বাস্থ্য জিজ্ঞাসা জানাতে পারেন কিংবা লিখে ফেলতে পারেন আমাদের যমুনা টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজে, যার উত্তর দিতে একই ধারাবাহিকতায় আজও আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার এস.এম. মোস্তফা জামান, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ, BSMMU। আছেন ডাক্তার শারমিন আব্বাসী, সহযোগী অধ্যাপক, প্রসূতি ও স্ত্রীরোগ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল। আর অল্প কিছু সময়ের মধ্যেই শিশুরোগ বিশেষজ্ঞ আবু সাইদ শিমুল আমাদের সাথে যুক্ত হবেন, যিনি মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত রয়েছেন। আরও 30 জন করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন বাংলাদেশে। গত 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 1499 জন কোভিড রোগী। করোনায় দেশে এ পর্যন্ত 5405 জন মৃত্যুবরণ করেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 12,345টি। মোট শনাক্তের সংখ্যা 3,71,631 জন। আর এই সময় সুস্থ হয়েছেন 1,651 জন। সব মিলিয়ে মোট সুস্থ এখন 2,84,833 জন। মৃত 30 জনের মধ্যে 20 জন পুরুষ আর 10 জন নারী। সংকটের এই সময়টায় কিন্তু প্রতিদিন বারবার করে মনে করিয়ে দিচ্ছি, নিয়মিত বিরতিতে জীবাণুনাশক কিংবা সাবান পানি দিয়ে আপনার দুহাতকে জীবাণুমুক্ত করে নেবেন, কারণ আপনার এই দুই হাত হতে পারে আপনার জন্য প্রাণঘাতী। এই সচেতনতাটুকু যারাই মানছেন তাদের জন্য বাড়তি করে ধন্যবাদ। যারা এখনও মানছেন না, দয়া করে একটু সচেতন হন, তাহলে এই যাত্রায় হয়তো সবাই মিলে সুস্থ থাকতে পারবো। প্রথমে একটু এস.এম. মোস্তফা জামানের কাছে যেতে চাই। এস.এম. মোস্তফা জামান, গ্রীষ্মের আকাশে যখনই মেঘ দেখা যায় তখনই কিন্তু আশায় আমরা বুক বাঁধি। সেক্ষেত্রে একটু বলতেই চাই, ফেলুদার আবির্ভাব হয়েছে, এটাকে কতখানি আশা জাগা নিয়ে হিসাবে দেখছেন? কারণ প্রতিবেশী রাষ্ট্র ভারতের এই যে উদ্যোগ, এই যে নতুন সংযোজন, কতখানি সহায়ক হবে আমাদের জন্য এই পরিস্থিতিতে? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা জানেন যে সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের পরে ভারতে কিন্তু করোনা শনাক্তের হার অনেক বেশি, বিশেষ করে ভারতের জনগণ। আমরা শুনেছি আমাদের যারা বন্ধু-বান্ধব আছে যে প্রতিটি পরিবারে করোনায় আঘাত করছে, এবং সেই কারণে কিন্তু ভারত কিন্তু একটি চমক দেখিয়েছে। বিশেষ করে তারা একটি ফেলুদা নামে একটি করোনা ভাইরাস শনাক্ত করণের একটি কিট আবিষ্কার করেছে, যেটি কাগজ ভিত্তিক। এর আগে কখনো কাগজ ভিত্তিক আমরা যেমন ডায়াবেটিসের স্ট্রিপ টেস্ট করে থাকি অথবা প্রেগন্যান্সি টেস্টের স্ট্রিপ টেস্ট করে থাকি, অনেকটা সেরকমই। তবে এটি রক্তের মাধ্যমে নয়, নাসারন্ধ্রের সোয়াবে যেটা আছে তার মাধ্যমে এটি করবেন। তারা দাবি করেছেন এটা সেনসিটিভিটি 96% এবং স্পেসিফিসিটি 98%। অর্থাৎ অনেকটা পিসিআর, যেটি আমরা গোল্ড স্ট্যান্ডার্ড বলে থাকি, আমরা বর্তমানে সারা বিশ্বে পিসিআর এর মাধ্যমে করোনা ভাইরাস শনাক্ত করছি এবং পাশাপাশি অ্যান্টিজেন টেস্ট করছি। তবে এটি অ্যান্টিজেন টেস্টের বিকল্প হিসেবে এবং অল্প সময়ে এবং অল্প খরচে এটি একটি নতুন আবিষ্কার। এটি ভারতে এটি আবিষ্কার করেছে তারা, এবং এটি গবেষণায় দেখা গেছে এটা খুবই কার্যকর এবং সারা বিশ্বে তখন কিন্তু আস্তে আস্তে সেটি ছড়িয়ে যাবে এবং বাংলাদেশও সেই তার ধারাবাহিকতা আমরা এই কাজটি করতে পারবো। আমরা বিশ্বাস করছি, যেহেতু ভারতের চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের গোয়েন্দা যে চরিত্র ফেলুদা, এবং সেটি গোয়েন্দা শনাক্তকরণে পিন পয়েন্ট অ্যাকুরেসি ছিল, তারই নামকরণে করোনা শনাক্তকরণে তারা পিন পয়েন্ট অ্যাকুরেসি আনতে পারবে দাবি করে। তারা দাবি করেছে 98% নিশ্চিত হওয়া যাবে। জি, সেটি তারা দাবি করেছে 96% স্পেসিফিসিটি, অর্থাৎ তারা বলছেন যে স্পেসিফিসিটি সেনসিটিভিটি 96% আর স্পেসিফিসিটি অর্থাৎ দুঃখিত এস.এম. মোস্তফা জামান, আপনার সাথে সংযোগটি বিঘ্নিত হয়েছে। একজন দর্শক আছেন আমাদের সাথে লাইনে। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। হ্যালো, নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমার বয়স 14 বছর। জি, কি নাম আপনার? আমার নাম প্রিয়ন্তী রাহা। প্রিয়ন্তী, দয়া করে টিভির ভলিউমটি কমিয়ে দিবেন। ওকে। আসলে আমার প্রবলেমটা হচ্ছে, আমার 1 মাস ধরে টয়লেটের সঙ্গে ব্লাড যাচ্ছে। আচ্ছা, আপনার কি কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে? হ্যাঁ, আগে এটা ছিল না, বাট ফার্স্ট হচ্ছে আমার মেডিকেল হিস্ট্রি আছে। আমি প্যারাসিটামল মানে নাপা গ্রুপের ওষুধ একবারে খেয়ে নিয়েছিলাম, তো ওইখান থেকেই সম্ভবত এই প্রবলেমটা হচ্ছে কিনা বুঝতে পারছি না। কতগুলো খেয়েছিলেন একসাথে? এটা প্রায়
32টা মতো। 32টা নিশ্চয়ই কোনো ভালো কথা না, একসাথে 32টা প্যারাসিটামল ওষুধ খেয়ে ফেলা। তো আমাদের যে ফ্যামিলি ডক্টর ছিল, উনি আমাকে একটা ওষুধ প্রেসক্রাইব করেছিল, সেটা হচ্ছে ডন এ। ডন ওটা এ। খেলে, হ্যাঁ ওটা খেলে ভালো থাকি, আর ওটা না খেলে ব্লিডিং হতো, কিন্তু এখন কমে গেছে। আচ্ছা, আর আপনি আমাদের সাথে লাইনে থাকবেন। ডাক্তার শারমিন আজকে আব্বাসী, আপনার যদি আর কিছু জানবার থাকে। না, এখানে থেকে বিষয়টি খুব পরিষ্কার। এটি হচ্ছে প্রথম কথা যে প্যারাসিটামল তো আসলে আমরা এক ধরনের পেইন কিলার হিসেবেই চিন্তা করি। এখন এটি মাত্রা অতিরিক্ত বলতে সুপার মাত্রা অতিরিক্ত, কারণ এটি তো আসলে কোনো ইন্টেনশনালি আসলে এতগুলো ওষুধ খেয়েছিল। আমি সবার আগে মনে করি যে প্রিয়ন্তীর আসলে প্রপার একটা কাউন্সেলিং দরকার, যে নেভার ডু দিস টাইপ অফ মিস্টেক ইন ফিউচার। ভবিষ্যতে এটা তোমার আর করা যাবে না, তুমি যে ভুলটা একবার করেছো। প্রথম কথা এটি, কারণ লাইফ ইজ ভেরি স্মল। এই ছোট্ট একটা জীবনে দুঃখ, কষ্ট, ডিপ্রেশন আসতেই পারে, কিন্তু এই ধরনের কাজ আমরা করতে পারবো না যে প্যারাসিটামলের মতো ওষুধ 32টা আমরা একসাথে খেয়ে ফেলবো। ইটস টোটালি একটা আনরুলি অ্যাটিটিউড। এটা তোমাকে একটু শাসনই করলাম আমরা, ইন ফিউচার এটা করা যাবে না। হয়তো সেটারই একটা কমপ্লিকেশন হিসেবে তোমার ব্লিডিং হতে পারে, কিন্তু তোমার এই হিস্ট্রিটা তো আজকের নয়, অনেক দিন ধরে তোমার হিস্ট্রি, যে তোমার এক ধরনের কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য আছে, তারপরে কিন্তু তোমার এটি হচ্ছে। তাহলে এক্ষেত্রে প্রতিদিনই করোনা হেলথ এক্স আমরা যে নিয়ম কানুনগুলো মানার কথা বলছি, কি তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট। তার মধ্যে হচ্ছে তোমার জীবন আচরণ পরিবর্তন। তোমার কথা শুনে আমি যতটা বুঝতে পারছি তুমি হয়তো নিয়ম কানুন একটু কম মানো। এখন তোমাকে জীবনটাকে নিয়মের মধ্যে আনতে হবে। তার মধ্যে প্রথম তোমার যে কাজটি, সেটি হচ্ছে খাবার দাবার। এর মধ্যে কি শাকসবজি, ফলমূল, এবং যেই শাকসবজির মধ্যে তোমার ফাইবার থাকে বা আঁশ থাকে, এবং শাক খেতে হবে। এটি তোমার কনস্টিপেশন থেকে তোমাকে রক্ষা করবে। তুমি ছোট্ট একটা মেয়ে, মাত্র 14 বছর বয়স, তুমি দুধ খাওয়ার অভ্যেস করবে, প্রতি রাতে 1 গ্লাস গরম দুধ। এটি তোমাকে হেল্প করবে। তারপরও যদি তোমার কনস্টিপেশন হয়, তখন হয়তো ইসবগুলের ভুসি খাওয়ার বিষয়টি আসছে, তার আগে নয়। আরেকটি বড় বিষয় যেটি, যে এরকম সমস্যা যেহেতু তোমার আছে, তোমাকে এখন কিছু ওষুধপত্র নিতে হবে। তার মধ্যে আমরা বলতে চাই যেটি, যে ট্যাবলেট ডেফলন নামে একটি ওষুধ বাজারে পাওয়া যায়, এটি তোমার এখন খেতে হবে। সেটি তুমি সকালে 3টি, রাতে 3টি, এভাবে 3 দিন। এরপরে সকালে 2টি, রাতে 2টি, এভাবে আরো 3 দিন। এরপর একটা করে 3 বেলা 1 মাস চুকবে তোমার। এই ডোজে তোমাকে খেতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। এবং ফিউচারে যেন তোমার কোষ্ঠকাঠিন্য না হয় সেই দিকটা যেমন খেয়াল রাখবে, এবং যদি হয়েই যায় তাহলে অসকলাক্স সিরাপ 6 চামচ করে 2 বেলা, এটি তোমাকে খেতে হবে। এই নিয়ম কানুনগুলো মানলে, যেহেতু তোমার লং স্ট্যান্ডিং একটা হিস্ট্রি, এবং তার সাথে প্যারাসিটামলের মাত্রা অতিরিক্ত ডোজ, সবকিছু মিলে হয়তো এক ধরনের একাকার সমস্যা হয়ে গেছে। এখন কোষ্ঠকাঠিন্য না থেকেও যদি তোমার দেখা যাচ্ছে যে এক ধরনের ব্লিডিং যদি হয়, তখন কিন্তু মাথায় আবার অন্য জিনিস চলে আসবে আমাদের, তখন হয়তো আলাদাভাবে তোমার একটা ইভালুয়েশন প্রয়োজন হতে পারে। আর কোষ্ঠকাঠিন্য যদি লং লাস্টিং হয়, সেক্ষেত্রে কিন্তু থাইরয়েড হরমোন দেখার একটু বিষয় আছে, কারণ অনেক সময় হাইপোথাইরয়েডিজম, সেরাম টিএসএইচ লেভেল যাদের হাই থাকে, তাদেরও কিন্তু এই সমস্যাটি হয়। সেটি পরবর্তীতে আমরা। ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। আরও একজন দর্শক আছেন আমাদের সাথে। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আমার বয়স 20 বছর, আমার নাম আমিনা আক্তার। আমার প্রশ্নটা হচ্ছে, জি। আমার মিন্স রেগুলারলি হয় না। আচ্ছা। আর সাদা স্রাব যায়, আর বয়সের সাথে আমার ব্রেস্ট বাড়ে নাই। আচ্ছা, সেক্ষেত্রে একটু জানতে চাইবো আপনার ওজন কত? আমার ওজন 49 কেজি। 49 কেজি। হাইট কত আপনার? আমার হাইট 5 ফুট 1। 5 ফুট 1, 49 কেজি। ডাক্তার শারমিন আব্বাসী, আপনার যদি আর কিছু জানবার থাকে। ম্যারিড অর আনম্যারিড? আনম্যারিড। আচ্ছা, আমি এক্ষেত্রে যেটা বলবো, যে প্রথম কথা, যে স্রাবের যে ট্রিটমেন্টটা, সেটা তো আমরা প্রতিনিয়ত অ্যান্টিবায়োটিকটা দিয়ে দিই, সেটি আপনার থাকবে। ইন্ডেক্স 300 মিলিগ্রাম একটা করে 2 বেলা 7 দিন, ট্যাবলেট অর্নিট 500 মিলিগ্রাম একটা করে 2 বেলা 5 দিন, ফ্লুগাল 50 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে 7 দিন। কিন্তু নিয়ম মানাটাই হচ্ছে আসল। সুতি কাপড় পরা, কোষ্ঠকাঠিন্য না হওয়া, কুসুম গরম পানি দিয়ে জায়গাটি লবণ মিশিয়ে 3 বেলা করে পরিষ্কার করা, টানা 1 মাস। অন্যের কাপড় না পরা, এবং যে কাপড়গুলো পরে এখন এই ধরনের ইনফেকশনটি আছে, সেই কাপড়গুলো গরম পানিতে ধুয়ে আগামীতে পরা, এটি হচ্ছে নিয়ম। আর যে ওষুধগুলো দিলাম, সেই ওষুধগুলো আপনাকে খেতে হবে। যদি প্রপারলি এই নিয়মগুলো মানতে থাকে, তাহলে হবে না, নাহলে প্রতি মাসেই একবার করে আপনার এই ধরনের সমস্যা হবে। আর মাসিক ইরেগুলার বললেন, ইরেগুলার মানে কি? একটা হচ্ছে 7 দিন আগে পরে, যে আমি প্রত্যেককে মনে করিয়ে দিতে চাই, এটি কিন্তু নর্মাল।
মাসিক 7 দিন ডেট থেকে আগে হওয়া বা 7 দিন পরে হয়, দিস ইজ ভেরি নরমাল। কিন্তু যদি 1 মাসে 2 বার মাসিক হয় অথবা 2-3 মাস পর পর মাসিক হয়, সেটাকে আমরা বলি ইরেগুলার মেনস্ট্রুয়েশন। এই জিনিসটা আগে আমাদেরকে বুঝতে হবে। যদি ইরেগুলার হয় তাহলে আপনার অ্যানালাইসিস করা দরকার আছে। সেরাম টিএসএইচ হরমোনাল ডিসঅর্ডারের কারণে এটা হয়। ওজিটিটি করে ব্লাড সুগার দেখার দরকার আছে এবং একটা আল্ট্রাসাউন্ড করার দরকার আছে। যেহেতু আপনার মাত্রাতিরিক্ত ওজন নেই, অতএব ওজনের কারণে এটি হচ্ছে সেটি আসলে বলা যাচ্ছে না। যদি রিপোর্টগুলো আমাদেরকে জানান, ফার্দার আমরা বলবো। আপাতত মাসিককে রেগুলার করার জন্য আপনি যেটা করতে পারেন, ট্যাবলেট নরমেন্স 5 মিলিগ্রাম সকালে একটা রাতে একটা টানা 21 দিন করে খাবেন। এটি শুরু করবেন মাসিকের 3য় দিন, আবার যখন 21 দিন ছেড়ে দিবেন মাসিক হলে আবার 3য় দিন থেকে এই ডোজ শুরু করবেন। এভাবে যদি আপনি 3 মাস খান, অনেক সময় সাইকেলটা ঠিক হয়ে যায়, যদি কোনো কারণ খুঁজে না পাই আমরা। কারণ পেলে তো কারণ ওয়াইজ আপনার চিকিৎসা চলবে। আর ব্রেস্টের ডেভেলপমেন্ট যেটি বললেন, এটি আসলে বয়সের সাথে আপনার ওজন যখন বাড়বে এটা ডেভেলপমেন্ট চলে আসবে। এটি নিয়ে আসলে খুব হুতাশ বা ভয়ের কিছু নেই। এটা পুরোপুরি ছেড়ে দিতে হবে অ্যাজ এ হোল বডি ডেভেলপমেন্টের। ধন্যবাদ ডাক্তার শারবিন আব্বাসী। হাফিজ মোহাম্মদ শফিকুল ইসলাম আমাদের লিখছেন, সালাম জানিয়েছেন প্রত্যেককেই। তার সাথে তিনি লিখছেন তার টুইন বেবির জন্মের সময় ওজন 1.9 এবং 1.1 কেজি ছিল। বর্তমান বয়স 3 বছর 9 মাস। দুজনেরই ওজন যথাক্রমে 12 প্লাস 10 কেজি প্লাস। খাওয়া দাওয়া মোটামুটি স্বাভাবিক। ঘুম ব্যতীত সারাক্ষণ লাফালাফি দৌড়াদৌড়ি করতেই থাকে। তেমন কোনো সমস্যা দেখা যায় না। জানতে ইচ্ছুক গ্রোথ স্বাভাবিক কিনা জানতে চেয়েছেন এবং বর্তমানে করণীয় কি দয়া করে জানালে কৃতজ্ঞ থাকবো। গাজীপুর থেকে লিখছেন তিনি। আবু সাইদ শিমুল। প্রথমে আপনি আমাদের সালাম জানিয়েছেন, আমাদের সকলের পক্ষ থেকে আপনাকে ওয়ালাইকুম আসসালাম জানাচ্ছি। আপনারা যে আমাদের প্রতি আস্থা রেখে প্রশ্নটা করেছেন সেজন্য ধন্যবাদ। দুটো বাচ্চার বয়স কিন্তু দুরকম। একজনের বয়সটা আপনি বুঝতেই পারছেন যে খুব ভালো রয়েছে, কিন্তু আরেকজন 10 কেজি সেটা একটু কম। আমরা বলে থাকি যে প্রিমেচুর যারা জন্ম নেয় বা লো বার্থ ওয়েট, তাদের পুরো যে ওজন সেটা স্বাভাবিক হতে মোটামুটি 2 বছর লেগে যায়। এর তো 3 বছর হয়ে যাচ্ছে। সুতরাং এই মুহূর্তে কিছু আসলে ভিটামিন এবং খাওয়া দাওয়ারই কিছু পরিবর্তন আনতে হবে। আমরা প্রতিদিন বলছি কিন্তু খুব বেশি ঘন ঘন খাওয়ানো যাবে না। বেশি গ্যাপ দিয়ে যখন খাওয়াবেন মেটাবলিজমটা বেশি হবে এবং শরীরের ওজনটা লাগবে। যে সহজ ভাষায় আমরা যেটা বলি যে শরীরের মাংস জমা হবে, কারণ আমরা অল্প অল্প করে বারবার খেলে কিন্তু ওজন বাড়বে। এটা আমরা বড়দের দিয়ে থাকি, যাদের খুব বেশি ফ্যাটি ওবেস, তাদেরকে বলি যে অল্প অল্প করে বারবার খাবেন, তাহলে ওজন বাড়বে না। আর বাচ্চাদের ক্ষেত্রে বলি যে একটু গ্যাপ দিয়ে একবারে বেশি করে খাবেন। এটা আপনি 2 বার থেকে 3 বার খাবেন। একেবারে আমরা যেটা করি যে দুধ খাওয়াতে চাই, কিন্তু দুধের মধ্যে কিন্তু অত বেশি পুষ্টি নেই। আপনাদের ওখানে কিছু প্রোটিন রয়েছে, কিছু ক্যালসিয়াম রয়েছে, কিন্তু আসলে ভাত, মাছ, মাংস প্রতিদিন বলছি, এই জিনিসগুলোর প্রতি আপনার কিন্তু খুব বেশি এমফাসাইজ করতে হবে। আমরা বাবারা দেখা যায় যে এরকম ওজন কম হলে ফল কিনে নিয়ে আসেন, দুধ খাওয়াতে চান বা বিভিন্ন ধরনের কৌটো, টিন এসব নিয়ে আসেন। তার চেয়ে কিন্তু ভাত, মাছ, মাংস যেটা ট্রেডিশনাল খাবার, সেগুলোর দিকে আপনি নজর দিবেন। অবশ্যই প্রোটিন থাকবে, সেটা মাছ হতে পারে, মাংস হতে পারে, ডিম হতে পারে। 2 থেকে 3 বেলা দিবেন। এভাবে আস্তে আস্তে বাড়াতে থাকবেন। তবে কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিছু খাবার রয়েছে যেগুলি খেলে একটু আসলে উন্নতি হয়। আপনার আমরা আগে একদিন বলেছিলাম যে আইসিডিআরবির একটা খাবার রয়েছে, সেটা একটু ট্রাই করতে পারেন। আপনি একদিন পর এই খাবারটা দিতে পারেন, যে চালের গুঁড়া আপনি 6 চামচ দিলেন, ডিমের সাদা অংশ দিলেন 2টি, তেল 4 চামচ, গ্লুকোজ 6 চামচ, তারপর লবণ দিলেন সামান্য 1 গ্রাম, ক্যালসিয়াম ল্যাকটেট ট্যাবলেট পাওয়া যায়, বিভিন্ন জায়গায় পাওয়া যায় 3টি, আর কলা দিবেন 1টি। এগুলো কি করবেন, আধা ঘন্টা ধরে জাল দেওয়ার পরে তারপর গ্লুকোজ এবং ক্যালসিয়ামটা দিবেন একদম শেষে। এই খাবারটা দেখা যায় যে দিনে 2 থেকে 3 বার আপনি খাওয়াতে পারবেন। একদিন পর যদি একটু খাওয়ান, দেখবেন যে বেশ ভালো ওজন হয়, কারণ এটাতে প্রায় 1400 কিলো ক্যালোরির মতো রয়েছে, বেশ ভালো কিলো ক্যালোরি। কিন্তু একটা 10 কেজির বাচ্চার কিন্তু 1000 কিলো ক্যালোরি হলেই চলে যায়। সুতরাং এটা যদি অর্ধেকও, যে পরিমাণটা বললাম তার অর্ধেক করে যদি আপনি আধা লিটার পানির মধ্যেও বানান, তাহলে কিন্তু 700 কিলো ক্যালোরি কিন্তু পেয়ে যাচ্ছে। এইভাবে যদি একটু আপনি চিন্তা করেন এবং খাওয়াতে থাকেন, সাথে বিকোজিন আই এই সিরাপটা 1 চামচ দিনে একবার, ড্যাফ্রল এই সিরাপটা 1 চামচ করে একবার, এগুলি যদি একটু খাবান, বিগত 6 মাসের মধ্যে যদি কৃমির ওষুধ না খাওয়ান, সেটা যদি 2 চামচ খাওয়ান বাসার সকলে মিলে, আরেক বাচ্চা সহ, এবং 1 সপ্তাহ পর আবার খাওয়ান, আপনাদের জন্য হচ্ছে ট্যাবলেট অ্যালবেন্ডিএস 400 মিলিগ্রাম, আজকে যদি একটা খান, 1 সপ্তাহ পর আবার, এই নিয়মগুলি মানলে ইনশাআল্লাহ আপনার বাচ্চারও ধীরে ধীরে ওজন বাড়বে, কিন্তু
বাকি সবকিছু যদি ঠিক থাকে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, শুধু ওজন নিয়ে কিন্তু একদমই চিন্তা করবেন না। ধন্যবাদ আবু সাঈদ শিমুল। তামান্না ফেরদৌস তার মার জন্য লিখছে, যার বয়স 47, ওজন 65, উচ্চতা 5 ফুট 2, প্রায় 20 বছর যাবৎ গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন। কোনো ফল, শাকসবজি, ডিম, দুধ খেলে হজম হয় না। ডাক্তার বলেছেন আইবিএস এর সমস্যা। অ্যাভোলাক্স সিরাপ না খেলে তার বাউল মুভমেন্ট প্রপারলি হয় না। হাই ব্লাড প্রেশার আছে, 140/90-তে ওঠানামা করে। এছাড়া বছর 4 আগে বুকে ব্যথার জন্য ভ্যালোর থেকে এনজিওগ্রাম করানো হয়, তাতে 10% ব্লক আসে। এখন বুকে ব্যথা আগের চেয়ে বেশি হয়। এর মাঝে মাসখানেক আগে গা, পা সহ পিছনের দিকে প্রচণ্ড ব্যথা শুরু হয়। টেস্টের পর ডান কিডনিতে 10 মিলিমিটারের একটা সিস্ট ধরা পড়ে। ডাক্তার শুধু পেইন কিলার আর কোমরে পরার জন্য একটা বেল্ট সাজেস্ট করেন। আর ব্যথা আগের চেয়ে কমলেও প্রায় পিছনের দিকে, ডান দিকে ব্যথা ওঠে। গ্যাস্ট্রিকের সমস্যা বাড়লে পিছনে ব্যথাটাও বাড়ে। এমত অবস্থায় কিডনির এই সিস্টের জন্য কী করণীয় জানতে চেয়েছেন, আইবিএস এর জন্য কী করণীয় জানতে চেয়েছেন। গ্যাস্ট্রালেফট খাচ্ছেন এখন, এক্সিয়াম মাস্ক খাচ্ছেন, B126 খাচ্ছেন, বেকলো খাচ্ছেন, কোরালক্যাল ডি খাচ্ছেন, অ্যারোট্রিল খাচ্ছেন, অ্যারিবেটাল প্লাস খাচ্ছেন, অ্যানজিটর 10 মিলিগ্রাম খাচ্ছেন, সিলডিপ খাচ্ছেন। এস এম মোস্তফা জামান বিস্তারিত তিনি আমাদের জানিয়েছেন, তাই বিস্তারিত তাকে উত্তরটাও আমরা দিতে চাই। একটা বিরতি নিয়ে যখন ফিরবো ঠিক তখন এসে আমরা উত্তরটি শুনতে চাই। দর্শক, ছোট একটা বিরতির ওপরে দেখা হচ্ছে, সাথেই থাকুন। করোনা হেলথকে আরও একবার স্বাগত জানাচ্ছি। জুলহাস জুবাইর আছি আপনাদের সাথে। দর্শকদের একটা কথাই বলতে চাই, হাত নিয়মিত বিরতিতে জীবাণুনাশক দিয়ে কিংবা সাবান পানি দিয়ে জীবাণুমুক্ত করে নেয়ার কথা একদমই ভোলা যাবে না। এস এম মোস্তফা জামান, একটি প্রশ্ন ছিল আপনার কাছে। জি, আমি তামান্না ফেরদৌস যিনি প্রশ্ন করছেন তার মার জন্য আসলে অনেক কষ্ট করে, অনেক চমৎকার করে গুছিয়ে তিনি লিখেছেন। আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। তবে আমি এই তামান্না ফেরদৌস দুঃখিত দর্শক, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর তামান্না ফেরদৌস আমরা পুনরায় দেবার চেষ্টা করব। এস এম মোস্তফা জামান আমাদের সাথে যুক্ত হওয়া মাত্রই আপনার এই প্রশ্নের উত্তরটা আমরা আপনার কাছে পৌঁছে দেবার চেষ্টা করব। এর মধ্যে একজন দর্শক আমাদের ফোনও করেছেন, ফোনটা আমরা শুনে নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। দর্শক, নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার নাম আসসালাম। শারমিন, আমি ঢাকা মুগদা থেকে বলছি। জি। আমার বয়স 26। 26। জি শারমিন, বলুন। জি, আমার গত মার্চ মাসে থাইরয়েড সমস্যা ধরা, মানে ব্লাড টেস্ট করার পর। কত ছিল তখন থাইরয়েড? থাইরয়েড 17 পয়েন্ট। 17? জি এটা অনেক বেশি। তারপরে ওষুধ দেওয়া হয়েছিল থাইরক্স? জি, থাইরক্স দেওয়া হয়েছে। তারপর আমি এটা প্রতিদিন সকালে খালি পেটে নিচ্ছি। কত তো খাচ্ছেন, 50 না 75? থাইরক্স 50। 50 খাচ্ছেন, আচ্ছা। জি, এটা আমি 1 মাস খাওয়ার পর আমার মাসিক হয়, তারপর 3 দিন পর আবার ঠিক হয়ে যায়। আচ্ছা। এর পরের মাসে আবার যখন মাসিক হয় তখন আর ব্লিডিং আমার বন্ধ হয় না। আচ্ছা এরপর থেকে অনেকদিন একটানা ব্লিডিং চলে। তো তখন অনেক ঝামেলা ছিল, করোনা সমস্যা, এর জন্য ডাক্তারের কাছে আমি আর যাই নাই। জি। তো আমি নরমেন্স নিচ্ছিলাম ব্লিডিং বন্ধ করার জন্য। নরমেস এখনো নিচ্ছিলেন আপনি? পর্যন্ত জি, আমি এখনো পর্যন্ত নরমেন্স নিচ্ছি। 21 দিন পর পর বন্ধ করি। আচ্ছা তারপর আবার মাসিকে 3 দিন থেকে 3 বেলা একটা করে নরমেন্স আচ্ছা, নেই। সেক্ষেত্রে একটু জানতে চাই, আপনি কি থাইরয়েড আর চেক করিয়েছিলেন? এখন কত আছে আপনার? জি না, চেক করেননি আপনাকে? আমার কিছু প্রবলেমের কারণে আমার আর ডাক্তারের কাছে যাওয়া হয় নাই। আচ্ছা, তো আপনার এখন আমি জি আপনার একটু এটা চেক করাতে হবে থাইরয়েড আপনার কত আছে। বাদবাকি প্রশ্ন ডাক্তার শারমিন আব্বাসি করবেন। ডাক্তার শারমিন আব্বাসি, আমাদের শারমিন ফোন দিয়েছে, যার বয়স আমি 26। প্রশ্ন রাখতে চাই না, এই পেশেন্টের প্রশ্নের উত্তর আমি দিব। তার আগে অধ্যাপক মোস্তফা জামান নিশ্চয়ই। অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে একটি বিষয় আমাদের সামনে তুলে ধরছিলেন, নিশ্চয়ই। যেটি আসলে প্রত্যেক পেশেন্টেরই জানার প্রয়োজন আছে। আমি অধ্যাপক মোস্তফা জামানকে বলবো যে ওই কথাটি একটু যেন পূর্ণাঙ্গ আপনি কি রূপে উনি শারমিনের তুলে ধরেন। জিজ্ঞাসাগুলো বুঝতে পেরেছেন কিনা? জি, আমি পেরেছি। ধন্যবাদ আপনাকে। এস এম মোস্তফা জামান। জি, আমি যেটি বলছিলাম যে আগের দর্শক যে তামান্না ফেরদৌস যেটি বলছিলেন, আমাদের প্রত্যেকের চেম্বারে আমরা এরকম রোগী পাচ্ছি, যেটি আমাদের স্বাস্থ্য ব্যবস্থা বা চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই যে দর্শক বা রোগী যিনি প্রশ্ন করেন সিস্ট, এই সিস্টটি আসলে খুবই সামান্য, এর জন্য আসলে বড় কোনো সমস্যা হবার কথা নয়। আইবিএস এর সমস্যা এই দীর্ঘদিন থাকবেন, তাকে বোঝাতে হবে ডাক্তার এবং রোগীর মধ্যে সম্পর্কের মাধ্যমে যে এটি তাকে কিছু বিধিনিষেধের ঠিক করে তাকে ঠিক করতে হবে। এটি একদম ভালো হবে না, দীর্ঘমেয়াদী থাকবে। আমরা শুধু ওষুধ নয়,
ওষুধের পাশাপাশি তাকে ছন্দবদ্ধ জীবনযাপন, যেটি তিনি উল্লেখ করেছেন যে কিছু খাদ্য খেলে তার সমস্যা হয়, সেগুলো এভয়েড করতে হবে। সঙ্গে তাকে ওষুধ সামান্য উপকার করবে। দ্বিতীয় হলো যাতে প্রেশারের জন্য যে সমস্যাটি বলতেন সেটি আসলে বড় কোনো সমস্যা নয়। তার জন্য যে ওষুধ খাচ্ছেন সেটি খেলে তিনি ভালো থাকবেন। কিন্তু দেখেন তার ব্যাক পেইন এর জন্য অনেক ওষুধ খাচ্ছেন। এই ওষুধগুলো কিন্তু আমরা বলব অনেক বেশি ওষুধ। এত ওষুধ আসলে আমরা দিতে চাই না। এই ওষুধের জন্য কিন্তু তার পেটের সমস্যা হচ্ছে এবং বুকে ব্যথা হচ্ছে। তার জন্য আবার এনজিওগ্রাম করছে। মানে সত্যিকার অর্থে একটা ভিসিয়াস অশুভ সাইকেল এবং এর জন্য দেশের বাইরে যাচ্ছে। হয়তো কোথায় যেন একটা সমস্যা আছে। সেই সমস্যাটা কি আমাদের তৈরি, ডাক্তার তৈরি নাকি রোগীদের তৈরি? আমি মনে করি ডাক্তার রোগীর সম্পর্কের এই যে পবিত্র সম্পর্কের কোথাও না কোথাও একটি গ্যাপ আছে। এই গ্যাপটি পূরণ করতে না পারলে আমি বলব বাংলাদেশে এই যে আমাদের চেম্বারে যারা আসে, আমাদের প্রেসক্রিপশনে যে ওষুধগুলো আসে, অর্ধেক ওষুধ আমরা বাদ দিতে চাই সত্যিকার অর্থে। আমরা দেখছি এর জন্য আমরাও দায়ী কিছুটা, রোগীরাও কিছুটা দায়ী। আমি মনে করি যে মানে অধৈর্য হবেন না। যেকোনো একজন চিকিৎসকের কাছে যেয়ে আপনার ধৈর্যশীল হয়ে তাকে দেখান এবং ডক্টর শপিং করবেন না। বারবার ডাক্তার বদলাবেন না। একটি জায়গাতে নিশ্চিতভাবে আপনি থাকেন। আজকালকার দিনে আমরা বলি শতভাগ রোগ নির্ণয় করা সম্ভব। আমি এই রোগীকে বলব আপনারও অনেক কষ্ট করে লিখেছেন। এত ওষুধ খাবেন না। ছোট্ট ওষুধ এবং কিছু ব্যায়াম করবেন। ছোট্ট সমস্যাগুলো অনেক বড় ওষুধ খাচ্ছেন। শুধু প্রেশারের জন্য আপনি সিলডেপ খাচ্ছেন, খেতে থাকেন এবং অ্যারবিটাল প্লাস খাচ্ছেন। আমি মনে করি এটিও একটু ব্যায়াম করলে এটিও আমরা ওষুধ কমাতে পারবো। আর ব্যথার জন্য ক্যালসিয়াম খাচ্ছেন, অনেক ওষুধ খাচ্ছেন। এগুলো কমিয়ে এক্সারসাইজের দিকে মনোনিবেশ করবেন। আর যে আপনার যে আইবিএস এর জন্য নিশ্চয়ই আপনি আপনার অনেক ডাক্তার দেখিয়েছেন। শুধুমাত্র আপনি এভয়েড করবেন কোন খাদ্যগুলো সমস্যা সেগুলো আর সঙ্গে মাঝে, মাঝে একটু চিকিৎসকের দিকে ২-১ টি ওষুধ মাঝে, মাঝে খেতে পারেন। আর সিস্ট কোনো সমস্যা করবে না। আমি যে কথাগুলো বলতে চাচ্ছি যে আসলে আপনার মাধ্যমে যে আপনার সমস্যাটি আবারও বলছি খুব ছোট্ট সমস্যা। যদি আপনাকে রিঅ্যাসুরেন্স করা যায় যে এটি কোনো বড় সমস্যা নয়, আপনাকে একেবারে শতকরা ১০০ ভাগ ভালো করা সম্ভব। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে মোস্তফা জামান এইভাবে আশ্বস্ত করবার জন্য। কারণ এই যে একটা ভুল থেকে শুরু করে র্যাপিড চেইন রিয়াকশনের মতো অনেকগুলো ভুল করতে করতে তিনি যে ওষুধের সমুদ্রে ডুবে যাচ্ছেন, আসলে এটা তাকে আরও বেশি অসুস্থ করে ফেলবে। আপনার কথায় অন্তত এটা পরিষ্কার। ডাক্তার শারমিন আব্বাসী। আচ্ছা, এই প্রসঙ্গটি আমাদের পেশেন্ট তুলে ধরেছে। এখানে আসলে ইরেগুলার মিনিস্ট্রেশন বা অন অ্যান্ড অফ মিনিস্ট্রেশন হওয়ার একটি বিষয়, যে কথাটি আমরা এর আগের একটি প্রশ্নের উত্তরেই দিয়ে দিয়েছি। আসলে এক্ষেত্রে কমপ্লিটলি একটি ইভ্যালুয়েশন আমাদের প্রয়োজন আছে। আমি বলবো যে হরমোনটি করুন। হরমোনের মধ্যে আপনি অলরেডি বলে ফেলেছেন থাইরয়েড হরমোন, সেরাম টিএসএইচটা যেন আমাদেরকে জানায়, প্রোল্যাকটিন লেভেলটা আমাদেরকে জানায় এবং আরেকটি বড় বিষয় যেটি সেটা হচ্ছে যে এখানে আল্ট্রাসাউন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে আল্ট্রাসাউন্ডে কোনো ঝামেলা আছে কিনা সেটি দেখে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয়। কোনো রোগীর কোনো কারণ যে পাওয়া যায় না, তাদেরকে আমরা বলি ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং অর অ্যাবনরমাল ইউটেরাইন ব্লিডিং। তখন হয়তো এরকম ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা আমাদের প্রোজেস্টেরন, নরমেন্স, নরএথিস্টেরন এগুলো দিয়ে চিকিৎসা দিতে হয়। কিন্তু একটু পেশেন্টদেরকে বলতে চাই যে এগুলোরও কিন্তু সাইড ইফেক্ট আছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের মেয়েরা মুড়ি এবং মুরগির মতো ইদানিং নরমেন্স, নরএথিস্টেরন এসব ওষুধ খাওয়া শুরু করেছে। এগুলো কিন্তু আমাদের মুড়ি মুরগি নয়। এটা একটি ওষুধ যেটা শরীরের উপরে একটা ইফেক্ট আছে। অতএব ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি খেতে পারেন না। আমাদের চেম্বারে এরকম অনেক রোগী আসে যারা করোনা হেল্প ডেস্ক দেখেই হয়তো আমাদের কাছে আসছে। তারা এসে বলে কি, ম্যাডাম আমি আমার নিজের ইচ্ছা মতো যখনই ইরেগুলার ব্লিডিং হয় নরমেস খেয়ে নিচ্ছি। তো আমি জিজ্ঞেস করলাম যে আপনি এই নরমেসটা কত বছর ধরে খাচ্ছেন? ৫ থেকে ৬ বছর নিজের ইচ্ছা মতনই কখনো নরমেস খাচ্ছেন অথবা ছেড়ে দিচ্ছেন। অতএব সেই জায়গাগুলো এখন আসলে অ্যাড্রেস করার মতো একটি বিষয় আমাদের চলে এসেছে। তাই আমি বলবো যে ইভালুয়েশন করুন, ডাক্তারের কাছে আসুন। একটি বার যদি আপনারা একটা প্রেসক্রিপশন প্ল্যান নিয়ে যান, ৬ মাস থেকে ১ বছরের মধ্যে হয়তো আপনাদেরকে আসতে হবে না। কিন্তু নিজ দায়িত্বে এভাবে মুড়ি মুরগির মতো ওষুধ খাওয়াটা আমাদেরকে বন্ধ করতে হবে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। মোস্তফা জামানও ঠিক একই ইঙ্গিতটাই করছেন। আবু সাইদ শিমুল, একটু আপনার কাছ থেকে জানতে চাই, এটা আসলে আমাদের একরকম সার্থকতায় আপনাদের জাহিদুর রহমান পলাশের কথা যদি মনে থাকে, তার সন্তানের বেটা থ্যালাসেমিয়া মাইনরের কথা তিনি আমাদের জানিয়েছেন। ফলো আপও আমাদের জানাচ্ছেন, পরামর্শ অনুযায়ী ২ মাস আগে রক্ত দেওয়ার পর 9.1 হয়েছিল, এখন আবার 8.5 হয়ে গেছে হিমোগ্লোবিন। ফলিসন এবং জিঙ্ক চলছে, খাওয়া দাওয়া একদমই করছে না, শুধু কান্নাকাটি করে। ক্ষুধা বাড়ানোর জন্য কি করবেন জানতে চেয়েছেন। এখন আর কি আবার রক্ত দিতে হবে কিনা, আর সর্বোচ্চ কতটুকু দেয়া যাবে? ১৭ মাস ৮ কেজি ওজন। সেই প্রশ্নের উত্তর দেওয়ার আসলে আমি বলবো যে রোগী এবং ডাক্তারের যে ওষুধের যথেচ্ছ ব্যবহারের কথা বলছি আমরা, সেক্ষেত্রে কিন্তু গণমাধ্যমের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। করোনাকালীন সময়ে আমরা দেখতে পাচ্ছি যেসব জিনিসগুলো জার্নালে আসার কথা, অর্থাৎ চিকিৎসকদের যে বৈজ্ঞানিক জার্নালে যেগুলি চিকিৎসকদের মধ্যেই যে জিনিসগুলো সীমাবদ্ধ থাকার কথা, সেগুলো দেখছি যে সেগুলো তো চিকিৎসকরা আলোচনা করবেন। সকল দেশের চিকিৎসকরা মিলে একটা ডিসিশন দিবেন যে হ্যাঁ, এখন এই ওষুধটি গ্রহণ করা যায়। কিন্তু দেখা যাচ্ছে পৃথিবীর কোন এক জায়গায়, কোন এক কোণে যে কোনো কেউ কোন একটা জিনিস যে গবেষণা করলে সেটাই মিডিয়াতে চলে আসছে। এটা কিন্তু একটা ভয়াবহ বিষয়।
করোনার প্রথম দিকে আমরা দেখেছিলাম হাইড্রোক্সিক্লোরোকুইন সব জায়গায় মিডিয়াতে ফলো আপ করে আসলো, হাইড্রোক্সিক্লোরোকুইন, এবং মানুষের বক্সে বক্সে ভরে কিন্তু এটা কিনেছে। পরে দেখা গেল যে এটাতে সাইড ইফেক্ট হয়, কার্ডিয়াক সমস্যা হয় এবং এটা কার্যকর না। তারপর আসলো আইভারমেকটিন, তারপর আসলো প্লাজমা থেরাপি, এগুলি একটাও কার্যকর না। প্লাজমা থেরাপি দিলে আমি দেখেছি যে জানি আরো রোগীদের খারাপ হচ্ছে। সুতরাং এই জিনিসগুলোও কিন্তু আমাদের একটু ভাববার সময় রয়েছে। এই যে নর্মেসের কথা বা বিভিন্ন পিলের কথা, এগুলি কিন্তু তারা মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ক্ষেত্র থেকে জেনেছেন। সুতরাং চিকিৎসকদের মধ্যে আলোচনা শেষে কোনো জিনিস যদি ডিসাইড হয়, চিকিৎসকদের কিন্তু আলাদা ফোরাম রয়েছে, তারা কনসেনসাস গাইডলাইনে রয়েছে, মাল্টি সেন্টার স্টাডি হয়। একটা জায়গার একটা স্টাডি হলে সেটা কিন্তু একেবারে প্রুফ না। ইন্ডিয়াতে যে কিট বের হয়েছে সেটা কিন্তু প্রুভেন না, আরো 3-4 জায়গায় সেটা নিয়ে স্টাডি হবে, তার চুল চেরা বিশ্লেষণ হবে, তারা যে কথা বলছে সেই কথাটা সঠিক কিনা, তখন একটা কনসেনসাস গাইড WHO, CDC বা বিভিন্ন যে স্বীকৃত সংস্থা রয়েছে তারা বলবে হ্যাঁ এই কিটটি এখন গ্রহণযোগ্য, তখন আপনারা মিডিয়াতে দেন। যে কোনো মিডিয়া, সেটা বিদেশের মিডিয়াও কিন্তু এই কাজটি করছে, যেহেতু এই ধরনের নিউজের এখন ভ্যালু রয়েছে, সবাই এটার মার্কেট রয়েছে। কিন্তু এইটা কিন্তু একটা নৈতিকতার বা দায়িত্ববোধের মধ্যেও কিন্তু আমাদের পড়ে, কারণ মানুষ তখন সেটার পেছনে হন্য হয়ে খোঁজেন। আবু সাইদ শিমুল, যেহেতু যে মানুষ প্রশ্নটি- বিভ্রান্ত, জি। কিছু ক্ষেত্রে আমাদের তথ্য দিতেই হয়, কারণ এই বিভ্রান্তি দূর করতে হবে, জনমনে যে ভয়টা হয়েছে সেই ভয় থেকেও তাদের রক্ষা করতে হবে। এই জায়গায় গণমাধ্যম হয়তো সেই চেষ্টাটুকুই করছে। জি জি, যেটা আমরা আরো বলেছি যে ইনফোডেমিক হয়, যে এই যে প্যান্ডেমিকের সময় যে তথ্যেরও সুনামি হয়, যেটাকে ইনফোডেমিক বলে, যেটা পৃথিবীর বিভিন্ন দেশে সবসময় হয়ে আসছে। আমি ব্যক্তিগতভাবে বা পার্টিকুলার কাউকে আসলে দায়ী করছি না, আমাদের সকলেরই, আমাদের চিকিৎসকদেরও দায়বদ্ধতা রয়েছে আসলে এই ক্ষেত্রে। যে এই রোগীর ক্ষেত্রে যেটা বলবো, উনি কিন্তু এর মাঝখানে আরেকদিন বলেছেন যে উনি হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করেছেন। আসলে আমরা ওনাকে বলতে চাই যে আপনি যদি লাস্ট যে ব্লাড দিয়েছেন তার 3 মাসের মধ্যে যদি আপনি আসলে এই টেস্টটা করিয়ে থাকেন তাহলে এটা ভ্যালিড নয়। আপনি খেয়াল করবেন যে ব্লাডটা দিয়েছেন তার 3 মাস পরে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিসটা করবেন। যদি সেখানে কোনো সমস্যা থাকে তাহলে এই মুহূর্তে অবশ্যই 8.5 আপনাকে ব্লাড দিতে হবে, কারণ আপনার হিমোগ্লোবিন 10 এ রাখতে হবে। কিন্তু যদি দেখা যায় যে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিসটা ভালো কিন্তু আপনার টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটিটা বেশি এবং আয়রন কম, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ফলিক অ্যাসিড বা অন্য যেসব ওষুধ দিয়েছি তাতে কিন্তু হবে না। 8.5 এ ব্লাড একেবারে দেওয়ার প্রয়োজন নেই। আপনি কম্পিরন এই সিরাপটা 1 চামচ করে 2 বার খাওয়াবেন 3 মাস। সেই সাথে এটা সকালে এবং রাতে খাবেন। দুপুরে আপনি ভিটামিন সি ভাস্কো যদি 1 চামচ করে খাওয়ান, এইটা 3 মাস খাওয়ানোর পরে আপনি সিবিসি এই টেস্টটা করিয়ে যে কোনো চিকিৎসকের শরণাপন্ন হবেন, এতেই চলবে। 8.5 এ তাহলে আর রক্ত দেওয়ার কোনো প্রয়োজন হবে না। ধন্যবাদ আপনাকে আবু সাইদ শিমুল। SM মোস্তফা জামান একজন আমাদের প্রশ্ন করেছেন, মিসেস রাজীব, তিনি আমাদের জানিয়েছেন তার প্রেশার 130/94 প্লাসও কখনো হয়, 130-এর উপরেও চলে যায়। করণীয় কি জানতে চেয়েছেন। এরই সাথে তিনি বমি এবং ঘাড়ে ব্যথার সমস্যা আছে, শরীর প্রচণ্ড দুর্বল বোধ হয়, বয়স তার 20। তিনি সমাধান জানতে চেয়েছেন আপনার কাছে। মাত্র 20? জি জি, আপনাকে ধন্যবাদ। আমরা আসলে এই বয়সে প্রেশার কাম্য না আমাদের জন্য। তবে বাংলাদেশে আমরা দেখেছি স্টাডিতে যে খুব অল্প বয়সে প্রেশার হতে পারে। তবে সেটি সাধারণত আমরা বলি প্রেশার 2 রকম, একটি প্রাইমারি কারণ এবং দ্বিতীয় সেকেন্ডারি কারণ। প্রাইমারি কারণ মানে তার বাবা-মা যদি থেকে থাকে যাতে পৈতৃক সূত্রে বা জেনেটিক কারণে পেতে পারেন সেটি, অর্থাৎ অন্যান্য শরীরের কিছু আমরা শনাক্ত করলে কিছু পাওয়া যায় না পরীক্ষা করলে বড় ধরনের। কিন্তু সেকেন্ডারি কারণ আমরা যদি বয়স কম থাকে, যেমন তার কিডনির সমস্যা, হরমোনের সমস্যা, রক্তনালী সরু হয়ে যাওয়া, এরকম কিছু কারণ থাকি। তবে এই বয়সে আমরা বলবো অবশ্যই তার সেকেন্ডারি কজ গুলো খুঁজতে হবে যে কোনো কারণে সেটি হচ্ছে কিনা। যদি সেই কারণটি খুঁজে পাওয়া যায় তবে সেই কারণটি যদি আমরা ঠিক করে দিতে পারি তাহলে তার প্রেশার ঠিক হয়ে যাবে। দ্বিতীয় কথা, যদি ইতিমধ্যে প্রেশার যেহেতু যদি বেশি থাকে, আমরা বলবো যে সিস্টোলিক প্রেশার 140-এর উপরে থাকলে, ডায়াস্টোলিক 90 মিলিমিটার মার্কারির উপরে থাকলে আমরা সেই প্রেশার নিয়ে চিন্তিত থাকবো। এর নিচে থাকলে আমরা বলবো আমরা বেশি চিন্তিত নয়। তবে আমরা বলি যে তার যেহেতু 100 থাকে, 100 যদি 130 থাকে বলেছেন, এটি কিন্তু সিস্টোলিক আমরা বলবো ওষুধ দেওয়ার প্রয়োজন নেই। তবে ডায়াস্টোলিক 94 বা এরকম কিছু বলেছেন, তার জন্য আপাতত ওষুধ দিতে চাচ্ছি না। আমরা বলবো একটু এক্সারসাইজ করে, হাঁটাহাঁটি করে এবং খাদ্যাভ্যাস যদি মেনে চলে এবং যদি কোনো দুশ্চিন্তা থাকে সেটি দূর করবেন। আস্তে আস্তে আমার বিশ্বাস তিনি ভালো হবেন। তবে আপাতত বিস্তল 2.5 খেতে পারেন সাময়িকভাবে। এটি খেলে তার আমরা বলবো একদম কয়েকদিন পরে হয়তো বন্ধ করে দিতে লাগতে পারে, হয়তো দুশ্চিন্তা, বুক ধরফর হতে পারে বিভিন্ন কারণে, সেটি আমরা খেতে পারেন। এটি যে ডোজটি বলতে এটা একেবারে যে কোনো মানুষকে স্বাভাবিক পর্যায়ে দিতে পারি। এটি খাওয়ার পরে তিনি ফলো আপ করবেন আসলে তার অন্যান্য যে কারণগুলো বললাম সেটি আছে কিনা। আশা করি তিনি ভয়ের কোনো কারণ নেই, ঠিক মতো খাদ্যাভ্যাস মেনে চলবেন এবং একটু এক্সারসাইজ করলে ভালো হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ SM মোস্তফা জামান আপনাকে। আমরা একটা বিরতিতে যাব, বিরতির পরে ফিরে এসে দর্শকদের আরো প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো। আপনারা আমাদের সাথেই থাকবেন। দর্শক, ছোট্ট বিরতির উপরে দেখা হচ্ছে, সাথেই থাকুন।
করোনা হেল্প ডেস্ক। দর্শক, আপনারা কিন্তু এই বিষয়টি মাথায় রাখবেন যে যার মতো করে ডাক্তার শারমিন আব্বাসী যেমন করে বললো, হঠাৎ করে কোনো ওষুধ খেতে শুরু করে দিবেন না। এস এম মোস্তফা জামানও কিন্তু একই কথাই আপনাদের বলছেন। হুট করে নিজের সিদ্ধান্ত নিয়ে নিজের মতো করে যতদিন ইচ্ছে কোনো ওষুধ, কিংবা অনেকেই এই সময়টাতে এসে দেখা যাচ্ছে বিভিন্ন অ্যান্টিবায়োটিক শুরু করে দিচ্ছেন একটু জ্বর হলে, এই কাজ থেকে বিরত থাকবেন, কারণ এটা শুধুমাত্র আপনাদের জীবনের ঝুঁকি বাড়াবে। একজন আমাদের প্রশ্ন করেছেন তার মায়ের জন্য, বয়স 62, ওজন 48, উচ্চতা 5 ফুট 1, ডায়াবেটিস এবং প্রেশার স্বাভাবিক, সবসময়ই মাজা, হাঁটু এবং পায়ের গোড়ালিতে যথেষ্ট যন্ত্রণা এবং জ্বালাপোড়া করে, উঠতে বসতে গেলে আরও বেশি কষ্ট হয়। এর মধ্যেও গৃহিণী হিসাবে বাড়ির সব কাজ সামলাতে হয়। এখন ন্যাপ্রোক্সেন 250 এবং কার্টিলেক্স প্লাস নিলে সামান্য উপকার হচ্ছে বলে মনে হচ্ছে। পরামর্শ চেয়েছে আমাদের কাছে ডাক্তার এস এম মোস্তফা জামান। আপনি বলতে পারেন ডাক্তার শারমিন আব্বাসী, আপনি যদি কিছু সংযোজন দিতে চান পরবর্তীতে আপনি চাইলে সংযোজন করতে পারেন। বয়স কত বলেছে? ওনার বয়স বলেছেন 62, মায়ের বয়স। আর না, মায়ের বয়স। জি, আমি আসলে বলতে চাচ্ছি, আমার মনে হয় আমি কিছু বললে শারমিন আব্বাসী কিছু বলবেন। আমি যেটা বলছি, আসলে যেটা সবসময় বলছি, যে শুধু ওষুধের উপর নির্ভরশীল হলে হবে না। আমরা এই বয়সে এই সমস্যাগুলো হবেই। বিশেষ করে পোস্ট মেনোপজাল, মাসিক বন্ধ হওয়ার পরবর্তী সময় এই ধরনের সমস্যা হয়ে থাকে। আমরা কিছু এক্সারসাইজ করতে বলে, আমাদের দেশের মানুষ কিন্তু আমরা সহজে এক্সারসাইজ করি না, এবং খাদ্য তালিকা সবসময় বলে থাকি। পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু আমরা বলি যে সবাই কিন্তু অ্যাক্টিভ জীবন, অর্থাৎ সক্রিয় জীবন যাপন করে। তাদের কিন্তু অনেকেই দেখবেন যে অনেকেই কিন্তু এই ধরনের সমস্যায় ভোগেন না। আমরা বলব কি যে তারা হয়তোবা কিছু এক্সারসাইজ করবেন, কিছু ওষুধ, যেটি ন্যাপ্রোসিন খাচ্ছেন, একটু ব্যথা সাময়িকভাবে কমতে পারে। এর সাথে একটু ভিটামিন, ক্যালসিয়াম আমরা দিয়ে থাকি, সূর্যের আলোর কথা বলে থাকি। ভিটামিন ডি সোর্স অবশ্যই আছে। কিন্তু তাকে বুঝতে হবে যে এটি তার ন্যাচারাল, অর্থাৎ একটি স্বাভাবিক পর্যায়ের একটি বয়সের পরে এই ধরনের সমস্যা হয়ে থাকবে। এ নিয়ে চিন্তিত হবার কারণ নেই। কিন্তু কিভাবে মোকাবেলা করতে হবে, তার জন্য তাকে কিছু জিনিস শিখতে হবে। শুধু ওষুধ খেয়ে বা চিকিৎসকের কাছে যেয়ে কিন্তু হবে না, তার নিজেকে কিন্তু এই সমস্যার সমাধান করতে হবে। যখন মাসিক বন্ধ হওয়ার আগে থেকে কিছু প্রস্তুতি তাকে নিতে হয়। আমার মনে হয় সেই বিষয়টি ডাক্তার শারমিন আব্বাসী বলবেন। আমি শুধু বলছি যে এটি বড় কোনো সমস্যা নয়, স্বাভাবিক প্রক্রিয়ার একটি অংশ। আপনাকে ওষুধের পাশাপাশি ছন্দবদ্ধ জীবনযাপন এবং কিছুটা এক্সারসাইজের মাধ্যমে আপনাকে এই বিষয়ে নিয়ন্ত্রণ করতে হবে। ডাক্তার শারমিন আব্বাসী, আপনি মনে হয় এই বিষয়ে সংযোজন করতে পারেন। ধন্যবাদ। এখানে আসলে আমি সব মাকে বলতে চাই যে মা, তোমরা হেরে যাওয়ার আগে হারবে না। সব মায়ের এমন একটা অবস্থা যে মেনস্ট্রুয়েশন বন্ধ মানে মারা তোমরা সবাই হেরে গেলে। আসলে তো বিষয়টা সেটা না। এটি একটি ন্যাচারাল প্রসেস। একটি ন্যাচারাল প্রসেসে জন্মের পর একটি নির্দিষ্ট সময় মাসিক হয়, একটি নির্দিষ্ট সময় বাচ্চা হয়, একটি নির্দিষ্ট সময় মাসিক বন্ধ হয়। অর্থাৎ প্রতিটা জিনিসই কিন্তু আমাদের লাইফের জন্য একটা ওয়েলকাম সাইন। অর্থাৎ এই ওয়েলকাম সাইনটাকে ওয়েলকামের মতোই আমাদের সবাইকে নিতে হবে। এখানে আমাদের মারা চিন্তা করে আমার মেনস্ট্রুয়েশন বন্ধ মানে চেম্বারে এসে ওদের একটাই কথা, মাসিক বন্ধ তো জীবনের সব শেষ, তা নয়। মুখে জোর রাখতে হবে এবং কি করতে হবে, মাথাটাকে ঠান্ডা রাখতে হবে। সবসময় আমরা বলি যে যারাই পোস্টমেনোপজাল থাকে ওদের মাথা গরম, মাথার তালু দিয়ে কি বের হয়, আগুন বের হয়। শরীর দিয়ে ওদের কি বেরোচ্ছে, আগুন বেরোচ্ছে। তা আমাদের ফার্স্ট কাউন্সেলিংটাই থাকে যে তোমরা মাথাটাকে ঠান্ডা করো। মাথা ঠান্ডা করলে সব ঠিক। তো এখন মাথা ঠান্ডার নিয়মটাই হচ্ছে খাবার দাবার ঠিক করতে হবে, জীবন আচরণ পরিবর্তন করতে হবে, মাদেরকে একটু শৃঙ্খলাবদ্ধ হতে হবে। সারা জীবন তো আমাদেরকেই দিয়ে গেল, এখন মাঝে মাঝে কিছু সময় আসে যখন নিজেকেও একটু সময় দিতে হয়। তাহলে কি করতে হবে, একটু খাবারটা সময় মতো খেতে হবে, নামাজটা সময় মতো পড়তে হবে, ঠিক সময় মতো ঘুমাতে যেতে হবে, এবং দুশ্চিন্তা বন্ধ করে এখন কি করতে হবে, আমাদেরকে নির্দিষ্ট সময় একেবারে ঘুম থেকে ওঠা, ঘুমানো, এই জায়গাগুলো ঠিক করতে হবে। এগুলো যদি ঠিক করি আমরা কিন্তু বলি যে 50% ভালো হয়ে গেলাম। বাকি হচ্ছে খাবার দাবার। খাবার দাবারের মধ্যে প্রচুর পরিমাণে পানি, শাকসবজি, ফ্রুটস। যারা ডায়াবেটিক, যে খাবারগুলো মুখে দিলে তোমাদের মিষ্টি লাগে সেগুলো খাওয়া যাবে না। এবং খাবারের মধ্যে অবশ্যই দুধ এবং দুধের তৈরি প্রোডাক্ট থাকতে হবে, সেখানে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি, যেটি তাকে হেল্প করবে। এবং বাংলাদেশের মোর দ্যান 96% উইমেনেরই ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি আছে, তাই টেস্টের কোনো প্রয়োজন নেই আপনাদের। ক্যালসিয়াম 2 বেলা করে উইথ ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন আপনারা এমনি নিয়ে নেবেন। অতএব সেক্ষেত্রে আমি বলবো যে এটি টানা আপনার খাবারের সাথে এটি যুক্ত হওয়া খাবার হয়ে যেতে পারে। তবে ট্যাবলেটে যতটুকু ক্যালসিয়াম আছে তার মধ্যে কিন্তু খাবার খেয়ে ক্যালসিয়াম নেওয়ার প্রবণতা বেশি। সকালের মিষ্টি রোদটি আপনি গায়ে লাগান। আর অধ্যাপক মোস্তফা জামান যেটি বলেছে যে অ্যাক্টিভিটি, অর্থাৎ আমাদেরকে হাঁটতে হবে এবং সবসময় অ্যাক্টিভ থাকতে হবে, তাহলেই মারা ভালো থাকবে। ধন্যবাদ আপনাকে ডাক্তার শারমিন আব্বাসী। আপনার একটি কথা খুবই ভালো লেগেছে, হেরে যাওয়ার আগে হারবেন না। এই মানসিকতা আমাদের সবার মনের মধ্যে ধারণ করা উচিত। একজন দর্শক আছেন আমাদের সাথে ফোনে, দর্শকের ফোনটি আমরা নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম মোহাম্মদ রফিক। জি। আমি মুগদা থেকে ফোন করছিলাম। জি। যে আমার 15 বছরের একটি ছেলে,
ওর প্রথম লাঞ্চে পানি আসছিল, হুম। পরে এটা হচ্ছে ইয়া করতে যায় আপনার পরবর্তীতে হার্টে চেহারার ছিদ্র হার্ট। আচ্ছা এখন এই ছেলের এমনি 2 মাস ধরে আপনার পায়ে ওষুধ খাওয়াইতে আছে ডাক্তার দেখায়া। জি। এখন এটা আমার কি করতে পারে, আমার এটা কি আচ্ছা, করলে আমার ছিদ্রের ছেলের ছিদ্রের সাইজ, কষ্ট হয় মাঝে ছিদ্রটির মাঝে। সাইজ কতটুকু আপনার জানা আছে? জি ছিদ্রটির পজিশনিং কোথায় ছিদ্রটির এবং সাইজ কতটুকু ও, ছিদ্র? হ্যাঁ 7 মিলিমিটার মনে হয়। 1/2 মিলিমিটার। জি জি জি। এএসডি, ভিএসডি নাকি পিডিএ? এএসডি, ভিডিএ না পিডিএ কোনটি? হ্যাঁ এএসডি, এটার নাম কি এএসডি, ভিএসডি নাকি পিডিএ? তিনটি হয় সাধারণত, কোনটি? আসলে এটা বললে আমার মনে হয় এইচডি হবে আর কি, সামনে হার্টের ইয়া দিয়া। মনে হয় বললে হবে না দর্শক, আপনাকে নিশ্চিত করে বলতে হবে, কারণ তিনটি জিনিসই কিন্তু ব্যতিক্রম। ও রিপোর্টটা আমি তো আসলে এটা দেখছি এখানে, রিপোর্টটা আমার বাসায়। আচ্ছা, আপনি আগামীকাল আমাদের আরো একবার চেষ্টা করবেন, আপনি অবশ্যই তখন আমাদের রিপোর্ট দেখে বিষয়টি জানাবেন। আমি সংক্ষেপে একটু বলতে জি। চাচ্ছি, সেটা হলো যে যেটাই হোক, সাধারণত যাদের হার্টের ছিদ্রটি জন্মগত ছিদ্র, অর্থাৎ শিশু বা নবজাতক ভূমিষ্ঠের সময় কিন্তু এই সমস্যাটা ছিল, তো তাদের কিন্তু ঘন ঘন শ্বাসকষ্ট হয়ে থাকে, রেসপিরেটরি ইনফেকশন হয়ে থাকে এবং নিউমোনিয়া হয়ে থাকে। তাদেরকে কিন্তু আমরা আজকালকার দিনে যেহেতু ইকোকার্ডিওগ্রাফি আমাদের অ্যাভেলেবল হয়েছে, সেই পরীক্ষাটির মাধ্যমে জানতে পারি হার্টের ছিদ্র হয়েছে। সেক্ষেত্রে দুঃখিত এসএম মোস্তফা জামান, আপনাদের সাথে সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। লায়লা আতিক এর মধ্যে প্রশ্ন করেছে। লায়লা আতিক আমাদের নাটোর থেকে লিখছে, তার ছেলের জন্য, নাম মাহির, তার বয়স 12 মাস, গালে সাদা সাদা ছেয়ের মতো বের হয়েছে, এখনো হাঁটা শেখেনি, হামাগুড়ি দিতে পারে, কয়দিন হলো দাঁত উঠেছে, কিছুই খাচ্ছে না, করণীয় কি তিনি জানতে চেয়েছেন। আবু সাইদ শিমুল আমাদের সাথে যুক্ত হওয়া মাত্রই আমরা এই প্রশ্নের উত্তর নেবার চেষ্টা করব। এবং একই সাথে একজন আমাদের প্রশ্ন করেছেন, সুষময় মণ্ডল, তিনি তার স্ত্রী রাবণীর জন্য এর আগে আমাদের প্রশ্ন করেছিলেন, আজও আবার প্রশ্ন করেছেন। তার বয়স 20, ওজন 42, ম্যামের পরামর্শে আলট্রা করেছি, রিপোর্টে ইনফেকশন ধরা পড়েছে জরায়ুতে, কমেন্ট কনসিস্টেন্ট উইথ মিনিমাল ফ্রি ফ্লুইড ইন দ্য কোলজিস্যাক উইথ রাইট অ্যাডনেক্সাল সিস্ট। ভয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দেখিয়েছেন এবং টার্বোসেফ 500 মিলিগ্রাম 14 দিন 2 বেলা, অ্যালজিন 50 7 দিন 2 বেলা, সিরাপ সিট্রাকে 7 দিন, সার্জেল 20 মিলিগ্রাম লিখেছেন। আরও পরামর্শ দিবেন। সমস্যা, তলপেটে চাপ দিয়ে আছে, অনেক ব্যথা, উঠতে বসতে কষ্ট হয়, মনে হচ্ছে নাড়ি টেনে ধরে আছে। আমরা এই প্রশ্নগুলোর উত্তর আমরা আজ দিতে পারলাম না, আগামীকাল অবশ্যই প্রায়োরিটি বেসিসে সুসময় মণ্ডল এবং সন্তানের জন্য আতিকা যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নের উত্তর আমরা দেবার চেষ্টা করব। আর দর্শক, এখানে আজ বিদায় নিতে হবে, তার আগে ডাক্তারদের একটু বিদায় জানাতে চাই। এস এম মোস্তফা জামান, ডাক্তার শারমিন আব্বাসী, আবু সাইদ শিমুল, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজ যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।